কিন্তু বড়দা মুঙ্গেরে অথচ এই ক্লাবে এলেন না, এ তো ভাবা যায় না। এসে গিয়েছে। আরে এই তো বড়দা। বড়দা এসে গিয়েছে। তা এত দেরি কেন? বলছি সব বলছি। আসলে এই ডায়েরিটা পড়তে গিয়ে দেরি হয়ে গেল। তার মানে ডায়েরিতে এমন কথা লেখা আছে সেটা পড়তে গিয়ে তুমি ক্লাবের কথাটাই ভুলে গেলে? অবশ্যই। তার আগে একখানা কথা বলো তো, এই ডায়েরিটা তুমি পেলে কোথায়? বলছি সব একেবারে গোড়া থেকেই বলছি। আজ সকালে। এই নাও তোমার চা। কি সকাল থেকে বইয়ে মুখ গুজে বসে আছো বলো তো? আজকে ছুটির দিন, কোথায় কাজ করবে সংসারে তা না, আমি একা পারি বলো? এদিকে সন্ধে হলে ক্লাবে বেরোবে। কি এত বই পড়া বলো তো? তুমি তো জানো বই পড়াটা আমার একটা নেশা। আর ক্লাবে যাওয়াটা? ওটা প্লিজ, আর কয়েকটা পাতা বাকি আছে, পড়া হয়ে গেলেই তোমার এই টুকটাক কাজ করে দেবো। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার বই পড়া শেষ হলে রঘুয়াকে নিয়ে একটু বাজারে যাও, আমার কিছু টুকিটাকি কেনার আছে। যথা আজ্ঞা দেবী। শুনছো, আব্দুল্লাহ এসেছে। আব্দুল্লাহ কুরজা কোথায়? বাগানে বসে আছে। হাতে কোনো বই দেখলে? এক ঝাঁকা বই নিয়ে এসেছে। শোনো, সারাটা সকাল আবার ওর সঙ্গে গল্প করে কাটিও না। যাই, ওর সঙ্গে একটু দেখা করে আসি। যাচ্ছ যাও, কিন্তু আবার বেশি বই টই কিনো না। মনের মতো না হলে আমি কখনো বই কিনি? কোনটা তোমার পছন্দের বই আর কোনটা নয় আমি কি বুঝি বলো? মনে হলো তাই বলো। মনে থাকবে। আসছি। আব্দুল্লাহ, তোমার বইয়ের মধ্যে একটা ডায়েরি চোখে পড়লো বলে মনে হচ্ছে। ওই যে দেখি দেখি। ওই ধরা ডায়েরি কখন বইয়ের মধ্যে ঢুকে পড়লো কে জানে। বাংলায় লেখা ডায়েরি। আব্দুল্লাহ, এটা আমি নেব। আপনি নেবেন? হ্যাঁ। ওই ধরা ডায়েরি বাবু, সেই জন্যই বলছি। আসলে কি জানো আব্দুল্লাহ, ডায়েরির কটা পাতা পড়ে বাকিটা পড়ে ফেলার কৌতূহল সামলাতে পারলাম না। তা তুমি কি ভেবেছিলে আব্দুল্লাহ, এই ডায়েরিতে গুপ্তধনের সন্ধান টন্ধান আছে নাকি? কি যে বলেন বাবু, আসলে হচ্ছে আপনি হচ্ছেন বইয়ের পোকা। হঠাৎ ওই ধরা ডায়েরিটা কিনতে চাইলেন, তাই একটু অবাক হয়ে গিয়েছিলে। যাকে, এবারে কাজের কথায় আসি। কত টাকা দিতে হবে ডায়েরিটার জন্য? সে আপনি যা দেবেন দিন, বই তো নয়, একটা উই ধরা ডায়েরি। এই কি ব্যাপার বলো তো? সেই বিকেল থেকে উই ধরা ডায়েরিটায় মুখ গুজে বসে আছো। হ্যাঁ গো, ক্লাবে যাবে না? ও হ্যাঁ, তাই তো। কোথা দিয়ে যে সময় কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। শোনো না গো, এই ডায়েরিটাতে কি লেখা আছে লক্ষ্মীটি বলো। আগে ঘুরে আসি, তারপর বলবো। ঠিক তো? ঠিক। চলি। শোনো,
দেরি করে যাচ্ছ বলে আমার দেরি করে ফিরো না, কিন্তু তাড়াতাড়ি ফিরবে, কেমন? যথা আজ্ঞা দেবী। সবই তো শুনলে। আশা করি তোমাদের দুটি প্রশ্নের উত্তর একই সঙ্গে পেয়ে গেছো। শুনলাম শুনলাম তোমার বিলম্ব হওয়ার কারণ, আর ওই ডায়েরি পর ইতিহাস। আহ, ঋষি, এর মধ্যে ইতিহাস ভূগোল এসব টেনে আনছো কেন? এক কথায় এই ডায়েরিটা আমি আব্দুল্লাহ কুরজার কাছ থেকে কিনেছি। মাননীয় বন্ধুরা, শোন না, বক্তৃতা দিলে উঠে দাঁড়াতে হয়। হ্যাঁ, হ্যাঁ। চুনিবাবুর আজ্ঞা শিরোধার্য। যে কথাটা বলছিলাম, বড়দা আজ সঙ্গে করে একটা পুরনো ডায়েরি নিয়ে এসেছে এবং সেই ডায়েরি পড়তে গিয়ে বড়দা দেরি করে ক্লাবে এসেছে। তা আমার বক্তব্যটা হলো, ওই ডায়েরির মধ্যে কি আছে বড়দা সেটা বলুক। বলবো এবং পড়বো। সেই জন্যই আমাদের মাতৃভাষায় লেখা এই ডায়েরিটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসল কথা হচ্ছে, এই ডায়েরিতে আমি একটা কাহিনীর সন্ধান পেয়েছি। আমি আশা করি সেই কাহিনীটা শুনতে কারো আপত্তি নেই। না 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 না, কারো আপত্তি নেই। উপস্থিত সকল সদস্যদের অনুমতি নিয়ে আমি বলছি, তুমি শুরু করো বড়। ভদ্রলোকের একটি কল্পিত নামের প্রয়োজন। সারা গল্পে, সরি মানে আমি যতক্ষণ বলবো ততক্ষণই তো আর সমানে আমি ওই অ্যাডভোকেট বাবু বলে সম্বোধন করে যেতে পারবো না। আহ, এতে গল্পের রস ক্ষুণ্ণ হবে। চুনি, আমরা জানি তুমি রাজনীতি করো, কিন্তু এই মুঙ্গেরের বেঙ্গলি ক্লাবের সৌজন্যে, বিশেষ করে বড়দার গল্প বলা আর অতুলের প্রভাবে তুমি বেশ সাহিত্য রসিক হয়ে পড়েছ। তোমায় অভিনন্দন চুনি। কি যে বলো শোন না। বড়দা, হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ, স্থান কলকাতা, সময় সকাল। জয়ন্ত, তাহলে তুমি এই পেশায় ক্লান্ত বলছো? হ্যাঁ, আমি সত্যিই বড় ক্লান্ত। তুমি তো জানো, গত 1.5 মাস ধরে বেশ কয়েকটা দায়রা মোকদ্দমা চালিয়ে আমার মন শরীর সবই বিশ্রাম চাইছে। আমি বলি কি জয়ন্ত, তুমি হয়তো শুনলে মন খারাপ করবে, কিন্তু তোমার বন্ধু হিসেবে বলতেই হচ্ছে, কটা দিন তুমি একটু বিশ্রাম নাও। আমার শরীরটা বেশ খারাপ হয়েছে, এটা আমি বেশ বুঝতে পারছি জানো। তাই ভাবছি আমার কোথাও গিয়ে বোধহয় বিশ্রাম করা উচিত। কোথায় যেতে চাও? পাহাড় না সমুদ্র? না না, সেরকম কোথাওই নয়। আসলে আমি সত্যি সত্যি বড় ক্লান্ত, তাই এমন একটা জায়গায় যেতে চাই যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না। তুমি যা বলছো তাতে তো হিমালয়ের গুহা ছাড়া তো তোমার আর কোনো জায়গা নেই। রসিকতা রাখো গাঙ্গুলি। আচ্ছা, তোমার তো অনেক লোকের সঙ্গে চেনা জানা, তুমি খুঁজে পেতে আমাকে এমন একটা জায়গা জোগাড় করে দিতে পারো না যেখানে ধরো মানুষজন কম অথচ কলকাতার খুব কাছেই হবে? ভাবছি, কিন্তু জয়ন্ত, তোমার লোকজনের প্রতি এত অনীহা কেন? মানুষকে নিয়েই তো তোমার কাজ। জানি জানি, তুমি ঠিকই বলেছ, আমার ওকালতি করেই চলে, কিন্তু কিন্তু আমি আমি বড় ক্লান্ত জানো। কারণ কারণ অত্যাধিক পরিশ্রম? না, মানুষের সঙ্গে অবিশ্রাম সংঘর্ষ এর অন্যতম কারণ বলে ধরতে পারো। বুঝেছি জয়ন্ত, সবই বুঝেছি। আসলে তোমার অ্যাডভোকেট না হয়ে লেখক হলে বোধহয় কোনো ক্ষতি ছিল না। মানে তোমার ভিতরে একটা বিশেষ অনুভূতি আছে,
এই অনুভূতিটা এই প্রফেশনে একদম বেমানান। বিয়েও করলে না, মেয়েদের সঙ্গে মেলামেশা তো দূরের কথা, তাদের সঙ্গে কথা বলতেও তোমার অস্বস্তি। একটা বিয়ে করলে, সংসার করলে, নিদেন পক্ষে একটা প্রেম করলে তোমার ক্লান্তিটা খানিকটা দূর হতো। হ্যাঁ, আসলে তোমার এটা শারীরিক ক্লান্তি নয়, এটা মানসিক ক্লান্তি। হতে পারে, হতে পারে, আমি জানি না। তবে জানো গাঙ্গুলি, আজকাল আমার মাকে বড় মনে পড়ে। জয়ন্ত, তুমি নিজের মধ্যে একটা কল্পনার জগৎ গড়ে তুলেছ। মাসিমা থাকলে হয়তো তোমার বিয়েটা হতো, একটা কঠিন বাস্তবের জগতে তোমাকে পা রাখতে হতো। যাকে ও সব কথা থাক, এখন তুমি আমাকে মাসখানেকের মতো একটা জায়গা দেখে দিতে পারবে কিনা একটু ভেবে দেখো দেখি। কি ভাবছো বলো তো? আসলে ভাবছি, হ্যাঁ, অনেকদিন আগে আমি সেখানে গিয়েছিলাম। বেশ বেশ বড় বাড়ি, অবশ্য লোকালয় বলতে সেখানে তেমন কিছু নেই, তবে খানিকটা দূরে গিয়ে বেড়ানো বেশ ভালো জায়গা আছে। সেখানে লোকজন খুব একটা যে যায় তাও না। এরকম এরকম বাড়ি কি পছন্দ? চলবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আমি ঠিক এমনই একটা জায়গার কথা ভাবছিলাম। ঠিক আছে, পেয়ে যাবে 1 মাসের জন্য। তা তোমার সঙ্গে তোমার বাড়ির তোমার কাকার ফ্যামিলির কেউ সঙ্গে যাবেন তো? তোমার রান্না বান্না দেখাশোনার জন্য তোমার কাজের লোক, ওই কি যেন নাম, ভোলা 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 সঙ্গে যাবে তো? তাহলে তোমার রান্না বান্না কে করবে? কেন, আমি? ইকমিক কুকার আছে, যা হোক করে নেব। আরে গাঙ্গুলি, রান্নাটা আমি ভালোই করি। আচ্ছা, হ্যাঁ, বাড়িটা দেখে কে? সে একজন লোক আছে, সে ওই বাড়ি দেখা থেকে বাগান করা, রান্না করা সবই করে। যাক, বাঁচা গেল। তাহলে আমি যাচ্ছি কবে? কালকে আমি কথা বলবো, তুমি আগামী সপ্তাহে যাবে। বাবু, বাবু, আপনার সব জিনিসপত্র ওই ঘরে তুলে দিয়ে এসছি। ঠিক আছে। কি যেন নাম তোমার? আগে রতন। রতন। রতন, তুমি তো এ বাড়ির চৌকিদার, মালি, মানে সবকিছু। হ্যাঁ বাবু। আচ্ছা, তুমি এ বাড়িতেই থাকো তো? না বাবু, এ বাড়িতে, এই এত বড় বাড়িতে একলা, আপনি যদি বলেন বাবু তাহলে। না না, আমি একাই থাকবো। আমি একটু একলা থাকতে চাই। ভারত পক্ষে কেউ যেন আমার সামনে না আসে। আচ্ছা রতন, শুনেছিলাম এই বাড়ির কাছাকাছি কোথাও একটা নদী আছে। নদী? এই তো বাবু এই বাড়ির পেছন দিকেই। ও আচ্ছা আচ্ছা। তা তুমি থাকো কোথায়? সে বাবু এখান থেকে হেঁটে গেলে ও মিনিট 10 লাগবে। শুনেছি এই বাবুরা যখন এখানে থাকতেন তখন আশেপাশে অনেক লোকজন থাকতো, কিছু প্রজা, কিছু কাজের লোক। সে বাবু অনেক দিনের কথা। আচ্ছা রতন, খাবার জলের কল আছে তো? না বাবু, এ খাবার জলের কোনো কল নেই, কিন্তু বাবু ওই 2টো কুয়ো আছে, কিন্তু একটাতে জল নেই
আর একটাতে যা জল আছে ও বাবু চান টান হয়ে যাবে। আর তাছাড়া ওই কাছেই নদী রয়েছে, ওখানেও চান করে আসতে পারেন বাবু। আপনি সাঁতার জানেন তো বাবু? হ্যাঁ, তা জানি। আচ্ছা বাবু, রান্নার কি হবে? মানে আপনি কি খাবেন সেই অনুযায়ী আমি বাজার থেকে নিয়ে আসবো। বাজার কোথায়? কাছাকাছি? না বাবু, কাছাকাছি কোনো দোকানপাট নেই। এখান থেকে সেই 10 মিনিট হেঁটে যেতে হবে, তারপরে বাজার। ও, তোমার বাড়ির কাছাকাছি? বাবু, আমার বাড়ি তো অন্যদিকে। না, আমার সঙ্গে ইকমিক কুকার আছে, তোমায় রান্নার জন্য চিন্তা করতে হবে না। আমার রান্না আমি নিজেই করে নিতে পারবো। আর রান্নার জিনিসপত্র তো আমার সঙ্গেই আছে, যখন ফুরিয়ে যাবে তখন না হয় তোমায় বলবো, তুমি কিছু এনে দিও। ঠিক আছে বাবু। এখন তুমি বরঞ্চ আমার জন্য একটু ওই খাবার জল আর রান্নার জলের ব্যবস্থা করে দাও। আচ্ছা বাবু। বাবু, কি হলো? বলছিলাম যে এই এত বড় বাড়িতে মানে এখানে আপনি একা থাকবেন? হ্যাঁ রতন, আমি একাই থাকবো। জয়ন্তবাবু তখন কলকাতার কাছের সেই নির্জন জায়গায় গেলেন। সেখানে ঘরটর পরিষ্কার করে আরম্ভ করলেন তার নির্জন বাস। তার মানে জয়ন্তবাবু তার সমস্ত কথা ডায়েরিতে লিখে রাখতো, তাই তো? হ্যাঁ, ওই গল্পটা বলার মাঝে মাঝে আমি প্রয়োজন মতো তোমাদের ডায়েরির অংশ পড়ে শোনাবো। হ্যাঁ বড়দা, তুমি যেভাবে গল্পটা বলো ঠিক সেইভাবেই বলো, আর দেরি করো না। শ্রোতাদের ধৈর্যচ্যুতি করছে। হ্যাঁ, আরম্ভ করো বড়দা। হ্যাঁ, আরম্ভ করো। হ্যাঁ। 8ই ফেব্রুয়ারি। কাল রাতে এত ঘুমাইয়াছি যে জীবনে বোধহয় এমন ঘুমাই নাই। সাতটা বেজে গেছে। কাল অবশ্য বেশ তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঘুমটা ভালোই হয়েছে। যাই, স্ট্যান্ডার্ড সব সেরে ফেলি, দেরি করে লাভ নেই। বোনাটা আবার কি দিল কে যায় না, গুছিয়ে তো দিয়েছে সব, তোয়ালে, শেভিং সেট, তেলটাও দিয়ে। আজ একটু মাথায় তেল দিই, মাথায় তেল দিলে মাথা ঠান্ডা থাকে। ও বইও দিয়েছে, দেখি কি কি দিল। উন্মাদ, পরলোক, প্রতিভা, ভূত দর্শন। সত্যি এসব বই ওকে কে দিতে বললে কে জানে। ওসব ভোলা একটু পড়াশোনা জানে, কথা বলে না, গল্পবিদ্যা ভয়ঙ্করী। নিগাত ভেবেছে বাবু তো সারাদিন আইনের বই মুখে দিয়ে পড়ে থাকে, এই কটা দিন একটু অন্য বইটই পড়ুক। বেশ করেছে। চাই, দেরি করবো না, স্নানটা সেরে ফেলি। তা বাবু, কাল রাত্রে ভালো ঘুম হয়েছিল তো? ঘুম? হ্যাঁ। ও রতন, হ্যাঁ বাবু। তুমি যাবার সময় আমার কাছ থেকে 2টো পোস্ট কার্ড নিয়ে যাবে। হ্যাঁ, পোস্ট অফিসে ফেলে দিও। ঠিক আছে বাবু।
তা বাবু, এক কাজ করলে হয় না? এই পোস্ট অফিসে গিয়ে বলে এলে হয় যে আপনার নামে যদি চিঠি আসে রেখে দিতে, আমি না হয় গিয়ে নিয়ে আসবো খন। তার দরকার হবে না, আমাকে কেউ চিঠি লিখবে না। এই যে আপনি দুজনকে চিঠি পাঠাচ্ছেন। ও, সে তো একটা আমার কাকার কাছে, আর একটা আমার বন্ধু গাঙ্গুলি, যিনি আমাকে এই বাড়িটার ব্যবস্থা করে দিয়েছেন। তাদের সবাইকেই বলা আছে আমাকে যেন কেউ চিঠি না দেয়। ও, তো বাবু, আপনার জন্য আমি খাবার জলটা ধরে রাখি গে। অখণ্ড অবসর, পরিপূর্ণ বিশ্রাম, বিরক্ত করবার কেউ নেই। এদিকে 2 দিন কেটে গেল, সবকিছু গুছিয়ে নেওয়া হলো না। আজ বিকেলের দিকে একবার ঘুরে আসবো বাইরে। আপাতত বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখা যাক। কে? ফুল কি রক্তের মতো লাল! কে? ঘুঙুরের আওয়াজ, কেউ তো কোথাও নেই। তবে কি আমারই মনের ভুল? হতেও পারে। যাই, ভেতরে যাই। ঘুঙুরের শব্দ, প্রথম দিনে তো এই শব্দটা শুনেছিলাম। কে? কে ওখানে? কে? কে ওখানে? কে? কে তুমি? শুনে যাও, দাঁড়াও, যেও না। শোনো, আমার কথা শুনে যাও।
শোনো, যেও না, দাঁড়াও। অন্ধকারে একেবারে মিলিয়ে গেল, কিন্তু আমি তো ঠিকই দেখেছি কেউ যেন ঘুঙুর পায়, কেউ অমন করে রাত 10টা বাজে, অনেক রাত হলো। অবশ্য শহরে এটা কিছুই রাত নয়, কিন্তু এখানে, আচ্ছা, এখানে যা কিছু ঘটছে সেটা কি আমার অবচেতন মনের কল্পনা, নাকি শুধুই মনের ভুল? এসব কি ভাবছি। আমি তো এখানে এসেছি শুধু বিশ্রাম নিতে, কিন্তু কেউ যেন আমাকে অবিরত অনুসরণ করে চলেছে। যাকে এসব ভেবে আর লাভ নেই, রাত হয়েছে, শুয়ে পড়ি। কে 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 যেন আমার পাশে বসেছিল। ঘুম ভাঙতে মনে হলো কেউ যেন সরে গেল। এই তো বিছানার পাশেই আমার পাশে ছিল, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কে? না, দরজা তো ভালো মতোই বন্ধ, চোর তো নয়। আর চোর হলে গায়ে মাথায় তো হাত বুলিয়ে দেবে না, তো তাহলে কে? কেউ কোথাও নেই? না, বোধহয় আমার মনেরই ভুল।
কেউ তো নেই কোথাও, শুয়েই পড়ি। কে? কে সে? আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা, তাই কি? একটা দেহহীন আত্মা আমাকে পাইয়া খুশি হইয়াছে, তাহাই কি আমাদের ইঙ্গিতে জানাইতে চায়? সে আমার সহিত বন্ধুত্ব স্থাপন করিতে চায়, তাই কি সেদিন ফুল দিয়া আমাকে সম্বর্ধনা করিয়াছিল? তবে কি সত্যি প্রেতজনই আছে, দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, কিন্তু there are many things in heaven and earth, Horatio, than you see in the newspaper. সারাটা দিন আমার কেটে যায় রাত্রির প্রতীক্ষায়। সে কি আসবে?
আছে, তাতে তিলমাত্র সন্দেহ নেই। কিন্তু কে সে? তার স্পর্শ আমি অনুভব করতে পারি, কিন্তু তাকে ছুঁতে পারি না কেন? কেন কেন কেন? আসবে যদি তুমি কি আমার এই আরশিতে মুখ দেখেছিলে হে রহস্যময়ী? তোমার সম্পূর্ণ পরিচয় পাওয়ার আগেই আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। ওকে অশরীরী দেখা দাও, একবার শুধু দেখা দাও, একবার শুধু দেখা দাও। বাবু, বাবু, কি চাই তোমার? না মানে আপনার যদি কিছু দরকার থাকে। না, আমার কিছু দরকার নেই। দরকার থাকলে তোমায় ডাকবো। যা, এখন যাও। কি হলো কি? এখনো দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। পৃথিবীতে আমার আর কাউকে প্রয়োজন নেই, আর কারো মুখ আমি দেখতে চাই না। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। হে অশরীরী, তুমি শুধু একবার দেখা দাও। এরপর ভদ্রলোক মানে জয়ন্তবাবু বিভিন্ন দিনে ডায়েরি লিখেছেন। কোথাও লিখেছেন, আমি তাহার প্রেমের মোহে ডুবিয়া আছি। কোথাও বা, জানি সে আমার চোখে দেখা দিবার জন্য, আমার বাহুতে ধরা দিবার জন্য অস্থির হইয়া আছে। ভদ্রলোকের আহার নেই, নিদ্রা নেই, মনের মধ্যে কেবলই সেই একজনের কথা। কি বলিয়া তাহার পরিচয় দিব? রহস্যময়ী নাকি অশরীরিণী? এভাবে তো গল্পটা শেষ হতে পারে না। তারপর কি হলো বলো? চুপ করে থেকো না বড়দা, বলো প্লিজ, বলো। হ্যাঁ, বলছি। সেদিন ছিল পূর্ণিমার রাত। গো অশরীরী, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও, একবার দেখা দাও, শুধু একবার, শুধু একবার দেখা দাও। তুমি তুমি এসেছো, তুমি এসেছো। আমাকে তুমি চাও, কিন্তু কিন্তু এই চার দেওয়ালের মধ্যে যে তুমি আমাকে পাবে না। তাহলে কি করে তোমায় পাবো? কোথায় যাবো তুমি বলে দাও। তার আগে নিজের মনকে প্রশ্ন করে দেখো, তুমি কি সত্যি আমায় ভালোবেসেছো? বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনো নারীর মুখের দিকে আমি চোখ তুলে তাকাইনি, কিন্তু তোমাকে না দেখতে পেলেও আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তবে তুমি এসো, কোথায়? আমার সঙ্গে এসো। এসো। অবশেষে তুমি দেখা দিলে, কিন্তু আমি তোমাকে ছুঁতে পারি না কেন? কেন তুমি আমার কাছে ধরা দাও না?
বুঝেছি, রক্ত মাংসের শরীরে তোমায় আমি পাবো না, কিন্তু আমি যে তোমাকে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে চাই। তুমি কথা বলো, কথা বলো, তুমি কথা বলো, কথা বলো। শোনো, কোথায় তুমি? কি কোথায় গেলে তুমি? তুমি কোথায়? কি তুমি তুমি মিলিয়ে গেলে? কিন্তু কিন্তু আমি যে তোমাকে চাই, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আমি তোমাকে চাই। কেন তুমি আমাকে ফেলে চলে গেলে? কেন? আমি চাই, আমি তোমাকেই চাই, শুধু তোমাকে চাই। কিন্তু তুমি তো সূক্ষ্ম লোকের অধিবাসিনী। এই স্থল, এই মর্তলোকে থেকে আমি তো কোনোদিন তোমাকে পাবো না। তোমার আর আমার মধ্যে ব্যবধান আমার এই জড় দেহটা। সখী, আর দেরি নেই। আজ ফাগুনের এই সন্ধ্যায় পূর্ণিমার আলোতে তুমি কবরী বেঁধে প্রস্তুত হয়ে থেকো। তোমার রক্তরাঙা ফুলের থালা সাজিয়ে রেখো। আমি আসবো, তোমাকে চোখ ভরে দেখব। আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। 28শে ফেব্রুয়ারি, শিমুল গাছের যে ডালটা কূপের মুখে ঝুঁকিয়ে আছে, তাহাতে একটা দড়ি টাঙাইয়াছি। আজ সন্ধ্যায় যখন তাহার আসিবার সময় হইবে, তখন লেখাটা এখানেই শেষ। আজ আমি তাহলে আসি, বুঝলে, অনেক রাত হয়ে গেছে।